এখন এই প্রত্যেকটা যেখানে রিসিট ওয়ান আছে তার নিচে যতগুলো ব্ল্যাঙ্ক আছে এটা রিসিট ওয়ান দিয়ে ফিল আপ হবে। যেটা পেমেন্ট ওয়ান আছে তার নিচে যতগুলো ব্ল্যাঙ্ক আছে সেটা পেমেন্ট ওয়ান দিয়ে ফিল আপ হবে। আর প্রত্যেকটাই তাই, তাই না? নিচে যদি মানে এমন কি হতে পারে না যে একটা ট্রানজেকশনে 10টা লাইন হতে পারে, তো 10টা ডেবিট ক্রেডিট তো থাকতে পারে। তাহলে সেখানে দেখা যাচ্ছে উপরে প্রথমটাই শুধুমাত্র পেমেন্টের নাম্বারটা দেয়, নিচের গুলো ব্ল্যাঙ্ক, তাহলে ওই 10টাই কিন্তু ওই পেমেন্টের নাম্বার দিয়ে ফিল আপ করা লাগবে। রাইট? বুঝতে পারছি তো কি করতে হবে? আচ্ছা, এর বাইরে এখানে কিছু অযাচিত বিষয় আছে, যেমন নো ট্রানজেকশন অকার্ড। যেমন যখন কোনো আপনি আপনি একটা এক্সামেই আছেন, আপনাকে দেয়া হলো যে এই ট্রানজেকশন গুলো নিয়ে রেকর্ড করেন, এটা ট্রানজেকশন না, সেটা রেকর্ড করারই দরকার নেই। ঠিক আছে? তো এইটাকে আমরা তাহলে এরকম কয়টা আছে নো ট্রানজেকশন? একটা আছে, দুইটাই আছে, আমরা ম্যানুয়ালি ডিলিট করে দিই, এটা নিয়ে আর প্রসেসে না যাই। যদি বেশি হতো আমি প্রসেসে চলে যেতাম। এটাকে ডিলিট করে দিলাম। 2 লাইন, ওখানে 2 লাইন ছিল এটা। হুম? বেশি প্রসেস দেখাচ্ছি, বেশি জিনিস আমরা ডিল করবো তো এখন। এই যে বেশি প্রসেস হচ্ছে, আমরা এটা করব, পেমেন্ট গুলো অটো ফিল আপ করবো। এটা কিন্তু ম্যানুয়ালি ফিল আপ করবো না। আচ্ছা, অটো ফিল আপ করলে আমাকে এইখান থেকে এইখান থেকে এখান পর্যন্ত ব্লাইন্ড গুলো আগে সিলেক্ট করতে হবে। ডাটা আছে, এইখান থেকে এখান পর্যন্ত ব্ল্যাঙ্ক গুলো সিলেক্ট করতে হবে। আর এইটুকুর মধ্যে ব্ল্যাঙ্ক সিলেক্ট করার উপায় কি? এর মধ্যে শুধু এখন কিন্তু ব্ল্যাঙ্ক এবং নন ব্ল্যাঙ্ক টোটালটাই সিলেক্ট আছে, আমাকে শুধু ব্ল্যাঙ্ক গুলো সিলেক্ট করতে হবে। সেটার উপায় হচ্ছে এই যে এখানে কি লেখা আছে সর্ট এন্ড ফিল্টার, এটা না, এটা কি লেখা আছে ফাইন্ড। ফাইন্ডে যেতে হবে, ফাইন্ডে গিয়ে গো টু স্পেশালে যেতে হবে। হ্যাঁ, যেটা কিবোর্ডে F5 দিলে শর্টকাট, F5। এই বক্স আসবে, এখানে ব্ল্যাঙ্কস আছে। ওকে, ওকে দেবো। হ্যাঁ, সবগুলো ব্ল্যাঙ্ক সিলেক্টেড না, ভালো করে দেখেন। এখন এখন এক্সেলকে একটা কমান্ড দিব যে এই ব্ল্যাঙ্কটা যেন এই উপরের লেখা দিয়ে ফিল আপ হয়, এরকম একটা কমান্ড দেবো। সেটা দিতে হবে এভাবে, ইকুয়াল, ঠিক উপরেরটা ধরাই দেবো। আমার ফর্মুলা কিন্তু এখানে, কিন্তু এইটা নিচের গুলাতে কাজ করে ফেলবে। কি কেন কাজ করবে? কেন কাজ করবে? যখন আমি কন্ট্রোল ধরে এন্টার দেবো তখন সেম জিনিস নিচে অ্যাপ্লাই হয়ে যাবে। কন্ট্রোল এন্টার হয়ে গেছে। এটা কেন কাজ করলো? এটা কাজ করলো এরকম, এই কমান্ডটা হচ্ছে ধরেন এই যে আপনি এখানে ধরেন E7 লিখলেন, E7 সরি, ধরেন অনেকগুলা, এভাবে সিলেক্ট করে এখানে E7 লিখলেন। যদি শুধু এন্টার দেন প্রথমটাতে কাজ করবে, আর যদি কন্ট্রোল এন্টার দেন সিলেকশনের মধ্যে টোটালটার উপর কাজ করবে। তাহলে আমার ওখানে কিন্তু ব্ল্যাঙ্ক গুলো সিলেক্ট ছিল। দ্যাটস ওয়াই ওই ফর্মুলাটা সবগুলোতে কাজ করেছে। ইকুয়াল দিয়ে আমরা ইকুয়াল দিয়ে উপরটা উপরের সেলটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে এন্টার, কন্ট্রোল এন্টারের কারণে সবগুলোতে কাজ করলো। আর ফর্মুলাটা তো আমি কি লিখলাম সেটা দেখিয়ে দিলাম। কন্ট্রোল দিয়ে দিলে কি হয় দেখেন, কন্ট্রোল দিয়ে দিলে অলরেডি লেখা আছে এমন একটা জিনিস যে E7 লেখা আছে, লেখা আছে। এবার আমি এতটুকু সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল দিয়ে দিলাম ফর ডুপ্লিকেট, ডুপ্লিকেট সেম জিনিস ডুপ্লিকেট হলো বা ফিল আপ হলো। শুধু ডিরেক্ট ফিল আপ। ওইটা তো ফর্মুলা দিয়ে ফিল আপ। কন্ট্রোল এন্টার শুধু ফর্মুলা যখন থাকবে, যেমন এখানে কন্ট্রোল এন্টার দিলে কোনো লাভ হইতো না আসলে, কন্ট্রোল এন্টারের কোনো কাজ নাই। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন সেম জিনিসটা এখানেও করব। এখানে করা যায় না? এখানেও দরকার, ইভেন এটাতেও দরকার। আমরা এটাকে এই নাম্বার গুলোকে আমরা ওই যে আগের মতো করে নিই। হ্যাঁ, তাহলে এই জিনিসটা এই তিনটাই একসাথে সিলেক্ট করে ফেলি। আমরা এটাকে হাইড করে দেন না আপাতত, হাইড করলে তার অসুবিধা নাই। এইবার আপনি এইভাবে ধরে ফেলেন। কারণ আহ, এখানে কতগুলো আছে দেখেন, আপনি দেখেন, লার্নিং এর জন্য তো একটু সময় যাবে, সেটা সমস্যা না। না, 109টা আছে, কিন্তু এরকম 1000টা থাকলে আপনার সিলেক্ট করতে কষ্ট হবে না? কষ্ট বিষয় না, সময়। আমরা 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 ভাবি যে যে টাইম সেভ কিভাবে করতে হবে। এবার আপনি জাস্ট এই 1 নাম্বারটা এখন হয়ে গেছে না, আচ্ছা সেটা আমি করে এইভাবে সিলেক্ট করেন, F5 দেন, স্পেশালে দেন, দেন ক্লিক অন ব্ল্যাঙ্কস। ওকে, এখন ঠিক আছে না? এই যে এইটা কিন্তু এই যে সিলেকশনটা বোঝা আছে যে ফার্স্ট
সেল যেটা সিলেক্টেড, এই ঘরটা একটু ডিফারেন্ট না, সিলেক্টেড বোঝা যাচ্ছে। এখন আপনি ইকুয়াল দেন, এইটা দেন, এটা কিন্তু এখানেও কাজ করবে, নিচেও কাজ করবে, সব জায়গায় কাজ করবে। কন্ট্রোল এন্টার। শুধু এই টেকনিকটা মাথায় রাখলে আপনি অনেক শর্টকাট জিনিস, মানে বড় বড় জিনিস শর্টকাটে করে ফেলতে পারবেন। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার নাও? এখন আপনি উপরের যে এটা হাইড করলাম, এটাকে আনহাইড করে দেন। এগুলো আসলে দরকার ছিল না। ঠিক আছে, অনেকভাবে টেকনিক্যালি কাজ করতে পারেন। এক নাম্বারটা বাদ দিয়ে দিন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু একটা ফর্মুলা। খেয়াল করেন, এটা উপরের D6 কে ধরেছে, এটা উপরের ওই যে, মানে প্রত্যেকে তার উপরে D8 ওটাকে ধরেছে। এখন কাজ হচ্ছে এই ফর্মুলাটাকে আবার রিমুভ করা লাগবে, ফর্মুলা রাখা যাবে না এখানে। এটা করার জন্য আমরা এইভাবে সিলেক্ট করে নিচের দিকে গেলাম, এতটুকু করলেই হচ্ছে। করে কপি, তারপর আবার রাইট ক্লিক, ভ্যালু পেস্ট করতে হবে, পেস্ট স্পেশাল ভ্যালু। সেম জায়গায় পেয়েছি। হ্যাঁ, সেম জায়গায় ভ্যালু পেস্ট, তাহলে ফর্মুলা উঠে গেল এখন। কেননা ফর্মুলা থাকলে কোনো কারণে উপরে লেখাটা মুছে গেলে নিচের লেখাটা মুছে যাবে, ফর্মুলা রাখা যাবে না। অথবা অন্য কোথাও যদি আপনি ডাটাটা কপি করেন, ফর্মুলা চলে যাবে, মূল ডাটা যাবে না। আচ্ছা, নিচে একটু ওই যে বেশি হয়ে গেছে, আমি তো টোটাল কলাম সিলেক্ট করে ফেলেছি, দ্যাটস ওয়াই এইটাকে বাদ দিয়ে দিলাম, এখন আর নাই। তাহলে এইটা অ্যারেঞ্জমেন্টটা এখন হয়ে গেল। এবার এই কলামে আসি, এটাকে অবশ্যই লেফট লাইন রাখবেন। যখন কোনো টেক্সট লিখবেন লেফট লাইন, এটা যেন মাথায় থাকে। আর যখন কোনো নাম্বার লিখবেন সেটা রাইট লাইন, এবং তার টাইটেল সহ। যে টাইটেল লেফটে থাকবে, লেখা রাইটে থাকবে, এগুলো নট প্রফেশনাল। ওইভাবে নেরেশন অবশ্যই লেফট লাইন। আপনি মনে হতে পারে সুন্দর লাগে না, এগুলো দেখার আপনার বিষয় না, আপনি নিয়ম মানবেন। কারণ সংখ্যা যোগ করতে হলে রাইট ডান পাশে যোগ করতে হয়, আমরা এটা জানি। ঠিক আছে, এই জন্য সংখ্যা সবসময়। নাম্বারের যেটা হেড হলো টেক্সট। না, টেক্সট হলো ও তো নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এই জন্য রাইট হবে। আচ্ছা, এক প্রকার গেল মোটামুটি। এখন ঠিক আছে, এইটার উপরে বেস করে এবার আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হলে প্রথম টেস্টটা আমাদের করতে হবে যে এই টোটাল, এই ডেবিটের কলাম এবং ক্রেডিটের কলাম সমান আছে কিনা। এটা কিভাবে চেক করতে পারি আমরা? এখানে একটা সাম চালিয়ে দিই। ঠিক আছে, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মিল আছে। ইভেন আপনার খালি চোখে মিল আছে কিনা দেখার দরকার না, আপনি এইটা মাইনাস এটা দিয়ে দিবেন, মিল নাই। মিল থাকলে 0 হইতে 600। হ্যাঁ, এখন দেখি ফর্মুলা টোটালটা ধরেছে কিনা। 109 পর্যন্ত ধরছে, দেখি তার নিচে 109, ঠিক আছে না? 109 ঠিক আছে। তাহলে এই 106 টাকার 630 টাকার পার্থক্য আমাকে বের করতে হবে এখন। কোনো একটা ভাউচারে গিয়ে 630 টাকা ঝামেলা আছে। খালি চোখে একবার দেখে যান, যদি চোখে পড়ে যায়। আদারওয়াইজ টেকনিক অ্যাপ্লাই করে জিনিসটা বের করা লাগবে। 630, এখানে একবার দিয়ে দেখি তো। আচ্ছা, কোনো টেকনিক বলেন তো, আমি এখন এখানে বুঝবো কিভাবে যে কোন ভাউচারটাতে সমস্যা। কোনো একটা ভাউচারে ডেবিট ক্রেডিট মেলে না, সেটা কোনটা বের করার কোনো কৌশল কি বলতে পারবেন? ভাবতে হবে রে ভাই, ভাবতে হবে। এখানে কিন্তু ভাউচার নাম্বার আছে, ভাউচার নাম্বার আছে। কয়টা ভাউচার টোটাল? হ্যাঁ, দেখলে বলে। 33 33। আচ্ছা, এটা না হয় আপনি খালি চোখে দেখে ফেলেন, এখানে যদি লাখ লাখ ডাটা হতো আপনি কি করতেন? হ্যাঁ, আমি তাহলে টেকনিকটা দেখাই দিই। এই দুটার ডেটাটা আমি যদি কপি করে অন্য জায়গায় নিই, এটাকে ম্যাক্স ফাংশন দিয়ে পাই। না, কয়টা ভাউচার আপনি দেখেন একটু 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 করে।
53, আপনি এখানে 1 থেকে 53 পর্যন্ত লিখে ফেলেন। এক 1 থেকে 53 সহজে লেখার জন্য পেন সিরিজে চলে যাবেন, এখানে কলামে ক্লিক করবেন, এখানে 53 ক্লিক করবেন, ওকে দেবেন। 53 হয়ে গেছে, এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে ডেবিট, এটা ক্রেডিট। আর প্রত্যেকটা ভাউচারে যদি আমরা ডেবিট কতটাকে ক্রেডিট কতটাকে এখানে প্লেস করি, কোনো পার্থক্য আছে কিনা মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে না? তাহলে 1 নম্বরে টোটাল ডেবিট বা 2 নম্বরে টোটাল ডেবিট বের করে আমি কি ফর্মুলা ইউজ করতে পারি? কারণ একটা কথা খেয়াল রাখবেন, একটা ভাউচারে মাল্টিপল ডেবিট থাকতে পারে, মাল্টিপল ক্রেডিটও থাকতে পারে। তো কোন ফর্মুলা দিয়ে আমি একের টোটাল নিয়ে আসতে পারি এখন? আমি তো আগাই দিচ্ছি, আপনার শুধু ফর্মুলাটা বললেই হবে যে কোন ফর্মুলা ইউজ করে এখন আমরা ডেবিট আর টোটাল ক্রেডিট নিয়ে আসতে পারি। 1 নম্বর ডেবিট কিন্তু 3 লাইন থাকতে পারে। হ্যাঁ, সামিট, সামিট দিলেই হবে। সাম ইফস অথবা সামিট, এটা দিলেই হবে। সামিট দিলাম, রেঞ্জ হচ্ছে এই ভাউচার নাম্বার গুলো, এই রেঞ্জ থেকে কোন নাম্বারটা নিব, এই নাম্বারটা নিব। এবার হচ্ছে সাম রেঞ্জ, কোন কলামটা যোগ করবো, ডেবিটের কলাম যোগ করবো। ঠিক আছে, একইভাবে ক্রেডিটে সামিট, এই ফাংশনের নাম বলতে পারাটা কিন্তু সবচেয়ে মানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা হচ্ছে বড় টেস্ট, এটা বলতে ফেলতে পারলে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। দেন হচ্ছে এই ক্রেডিট, সমান সমান আসছে না? এবার হচ্ছে আমি ওই এটা থেকে এটা প্লাস মাইনাস দিয়ে দিই, এটা মাইনাস এটা, তাহলে কোনটাতে 0 নাই, এটা খুব তাড়াতাড়ি বের হতে দেওয়া, এটা হচ্ছে চেক। ঠিক আছে, এবার এই তিনটা ধরে একসাথে টান দিয়ে দেন, আসলো। আপনার নিচের দিকে যাওয়ার দরকার নাই, এখান থেকে চেকের মধ্যে চেক আর কি, চেক দিলাম। এই কোনটা আমার ভুল সেটা বের হয়ে গেল, 33 নম্বর পাবে। এরকম যদি 10টা ভুল থাকতো এখন চলে আসতাম। ঠিক আছে, এখন আমি 33-এ চলে যাই, 33ও আমি যাব, অটো ভাবে যাবো, আমার কোনো দরকার নাই যে 33 ঠিক মতো বের করা। এখান থেকে আমরা 33টা বের করবো। ওই যে দেখেন, প্রথমে যে আমি বলছিলাম যে আপনার নির্দিষ্ট কালচারে যদি আপনার যাইতে হবে কিভাবে যাবেন যদি আপনার অ্যারেঞ্জমেন্টটাই ঠিক না থাকে। এই যে দেখেন, ডাটা ঠিক করার কৌশলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা এখান থেকে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবো। দেখেন, ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা এত সহজ, ফর্মুলা এটাকেই আপনি কাজে লাগাতে পারবেন। এরকম ভাবে এই নাম্বার হচ্ছে দিলাম, আপনাকে এখানে এই যে সমস্ত লেজার গুলো, ট্রায়াল ব্যালেন্স মানে কি, লেজার গুলো থাকবে, ক্যাশ থাকবে, শেয়ার ক্যাপিটাল থাকবে, শেয়ার থাকবে, এগুলোই তো। তারপরে তার হচ্ছে এরকম ডেবিট থাকবে, এরকম ক্রেডিট থাকবে, বিষয়টা তা নয়? আচ্ছা, তাহলে এই লেজার গুলো আমি বসাবো কিভাবে? ইউনিক লেজার বসাইতে হবে, এক লেজার তো দুইবার থাকা যাবে না। তো এখানে তো ক্যাশ তো এই যে একবার আছে, আরো একবার আছে, আরো একবার আছে। সেটার বাইরে তো আপনি না, তা যাবে না, কিন্তু টেবিলে যা আছে তার মধ্যে ইউনিক তৈরি করতে হবে, ইউনিক ভ্যালু, ইউনিক লেজার তৈরি করতে হবে, রিপিট করা যাবে না। বুঝা গেছে? ইউনিক ভ্যালু কিভাবে তৈরি করতে হয়? নতুন কোনো ট্রানজাকশন না হলে তো ইউনিক কোনো তৈরি হবে, এটা ইউনিক। হ্যাঁ, সেটা বলছি, এটাকে কপি করে নেব, কপি করে নিয়ে আচ্ছা, রিমুভ। এক্স্যাক্টলি, এই যে বুঝে গেছেন, এই যে ডাটা থেকে রিমুভ ডুপ্লিকেট। এইখানে একটু অনেকে কনফিউজ যে এক্সপান্ড দ্য সিলেকশন, না দরকার নেই, কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন, রিমুভ ডুপ্লিকেট। আচ্ছা, পার্টিকুলার, ঠিক আছে। দেখছেন এক্সেল কিভাবে কাজে লাগে? এক্সেল ছাড়া কোনোভাবেই আপনি পারবেন না অ্যাকাউন্টস করতে। কোনো সফটওয়্যার আপনাকে একদম ফুল ফুল অ্যাকাউন্টস করে দিবে না, আলটিমেটলি সবকিছু এক্সেল দিয়ে করা হবে। তাহলে ডেবিট ক্রেডিটের কলাম ঠিক আছে, আমরা এটা দিয়ে করি। এখন এইখানেও একই রকম ভাবে, একটু আগে যেভাবে একটা নাম্বারের টোটাল ডেবিট এনেছেন, টোটাল ক্রেডিট এনেছেন, এখানেও ক্যাশের টোটাল ডেবিট কত, টোটাল ক্রেডিট কত, অর্থাৎ ক্যাশ কত টাকা রিসিভ করেছি, কত টাকা পেমেন্ট করেছি, ডেবিট কত হয়েছে, ক্রেডিট কত হয়েছে। চেয়ারের ক্ষেত্রে টোটাল ডেবিট কত হয়েছে, ক্রেডিট হয় না নর্মালি, তারপর আমরা দুই কলামই করবো। এখন কোন ফর্মুলা ইউজ করবো?
একইভাবে সাম ইউজ করি। Sum if। যেহেতু এই লেজার ধরবো তাই হচ্ছে এই পার্টিকুলার কলাম এভাবে সিলেক্ট করলে হবে, আর এখান থেকে নিচে গিয়ে করলে হবে, সমস্যা নেই। সবকটা আমরা এভাবে করে দেবো। ক্যাশ, এটা হচ্ছে সাম রেঞ্জ, এটাতে দিয়ে দেবো সাম কমা ক্যাশ ক্রেডিট সাইড। এটা লাগবে আমার, এটা লাগবে, এটা ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স কিন্তু এই ডেবিট আর ক্রেডিট না, ট্রায়াল ব্যালেন্স মূলত এই থার্ড কলামটা কিন্তু ব্যালেন্স বের করতে হবে, ক্যাশের ব্যালেন্স বের করতে হবে না আমার। ক্যাশের ডেবিট বা ক্রেডিট কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্স না, ক্যাশের ক্লোজিং ব্যালেন্সটা কত সেটা ট্রায়াল ব্যালেন্সের পার্ট। বুঝে গেছে, এই জন্য এটা লাগবে। আর যদি এখানে ওপেনিং থাকতো তাহলে আমরা এখানে ওপেনিং দিয়ে নিতাম। বুঝতে পারছি? ওপেনিংটা হচ্ছে যদি আমি প্রত্যেকটা লেজারের ওপেনিং আরেকটা টেবিলে থাকতো, সেই ওপেনিংটাকে বসান যে আমি এই পিরিয়ডে ট্রানজেকশন শুরু করার আগে, ধরি জানুয়ারি থেকে ট্রানজেকশন শুরু করছে এখানে, তাহলে ডিসেম্বরের একটা ক্লোজিং ছিল প্রত্যেকটা লেজারের, সেটাই আমার জানুয়ারি ওপেনিং, তো সেটাই প্রথম কলামে বসিয়ে নিতাম। ঠিক আছে, অ্যাকাউন্টস একটা করলে হয় না, আমরা এই কাজগুলোতে কয়েকটা অ্যাকাউন্টস করি। এটা বেসিকটা দিয়ে শুরু করি, তারপরে একটু ওপেনিং সহ করি, তারপরে হচ্ছে ইয়ে সহ একটু ইনভেন্টরি সহ করি। ঠিক আছে, আপনাদের পরীক্ষার সমস্যা না, পরীক্ষা দিয়ে নেক্সট বেচে বা যেই বেচের সাথে আপনাদের মিলে যায় যে এখন আমরা ফ্রি আছি, এসে ক্লাসে বসে যাবেন। আচ্ছা, এখন এইটাকে আমি টেনে দিচ্ছি। হ্যাঁ, আমাদের যেহেতু ওপেনিং নাই, বিজনেসের শুরুর ডেট থেকে ট্রানজাকশন আছে এখানে। না, ব্যালেন্সের যে প্লাস মাইনাস ডেবিট মাইনাস ক্রেডিট কিন্তু ব্যালেন্স। ঠিক আছে, এবার এইটার যোগফল কিন্তু জিরো হবে। আর এটা এই দুইটার যোগফল সমান হবে, এই দুইটার যোগফল সমান হবে, আর এটা যোগফল জিরো হবে। ব্যালেন্স হচ্ছে, দেখেন আমি একটা লেজার দিয়ে বুঝাই। এই ক্যাশের ডেবিট হচ্ছে এত, এটার মানে কি বলতে পারি আমরা? ক্যাশের ডেবিট হচ্ছে এই কত টাকা জানো, এটার মানে কি? না, এটার মানে তো ওপেনিং না। টুক টুক টুক। যে ক্যাশের ডেবিট, ক্যাশ ডেবিট হচ্ছে 30,83,000, এটার মানেটা কি? হ্যাঁ, একজন বাংলায় বলেন, একজন বিজনেসম্যান ডেবিট ক্রেডিট বোঝে না, তাকে বলেন না। মালিক জিজ্ঞেস করলো যে ক্যাশ ডেবিট হচ্ছে এত টাকা, মানে কি? এত টাকা রিসিভ করেছি, ক্যাশ ক্যাশ এত টাকা রিসিভ করেছি, আর ক্রেডিটটা মানে পেমেন্ট করেছি। তো এই রিসিভ থেকে পেমেন্ট বাদ দিলেই তো আমার বর্তমানে এই ব্যালেন্সটা এখন হাতে আছে, রাইট? আর ট্রায়াল ব্যালেন্স মানেই তো লেজার গুলো ব্যালেন্স। একইভাবে প্রত্যেকটা, যেমন শেয়ার ক্যাপিটাল এত টাকা ক্রেডিট হয়েছে, ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল কখনোই ডেবিট হয় না, নেভার। একদম মানে ক্রিটিক্যাল একটা কেস, যে সিনারিও খুব বড়, বিজনেসে টাকা নাই, লস, সেক্ষেত্রে ডেবিট হতে পারে। শেয়ার ক্যাপিটাল নর্মালি ক্রেডিট হয়, ডেবিট হয় না। তাহলে এইটার ক্রেডিট ব্যালেন্সটাই তো তার ব্যালেন্স, এটা মাইনাস ব্যালেন্স। এইভাবে যতগুলো ক্রেডিট আছে ততগুলো মাইনাস ব্যালেন্স, যতগুলো ডেবিট আছে ততগুলো পজিটিভ ব্যালেন্স, দ্যাটস ওয়াই দ্য টোটাল ইজ জিরো। ঠিক আছে, আর জিরো হওয়ার অর্থ ট্রায়াল ব্যালেন্স মিলে গেল। এবার এই ছোট্ট অ্যাকাউন্টসটা আমরা করে ফেলতে পারি। এখন উচিত হচ্ছে আপনাদেরকে এই ফাইলটা তো দেয়া আছে, আপনার এই ফাইলটা ঠিকও করবেন, তারপরে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবেন। লেজার পোস্টিং এর দরকার নেই, শুধু জার্নাল থেকে সরাসরি। ইভেন এই ট্রায়াল ব্যালেন্সটা যে আমরা তৈরি করেছি, এটা আপনাদের নলেজের জন্য যে এইভাবে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইনাল রিপোর্ট তৈরি করতে ট্রায়াল ব্যালেন্সের কোনো দরকার নেই। সেটা আমরা দেখতেছি এখন কিভাবে করবো। এই পেজে করবো না অন্য পেজে করবো? আরেকটা পেজে করবো। নিয়ম হচ্ছে এক একটা এক এক জায়গায় করবেন, এটাতে পিএফ করবেন, দুইটাই একসাথে করে ফেলবেন। আগে দেখে নেন আপনার ট্রায়াল ব্যালেন্সে কি কি আছে।
না, ক্ষতি করে কোনো খুবই কম জিনিস আছে, সেলস নাই, অনেক কিছুই নাই। না, ট্র্যাক করবো কেন? এখানে স্ক্রিনশট করে নেবেন আর এখানে দিবেন হচ্ছে গ্রুপ। গ্রুপ দিয়েই মূলত হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে, যেমন ক্যাশ হচ্ছে, যাই হচ্ছে ক্যাশ ইন, ক্যাশ অ্যান্ড ক্যাশ এন্ড ব্যাংক। ক্যাশ যাবে এই গ্রুপের আন্ডারে, শেয়ার ক্যাপিটাল যাবে ক্যাপিটাল, বা শেয়ার ক্যাপিটাল নামও হতে পারে, ঠিক আছে, ক্যাপিটাল। শেয়ার হচ্ছে, হ্যাঁ, ফিক্সড অ্যাসেটের আন্ডারে চেয়ার, চেয়ার হচ্ছে ফার্নিচার, তাই না? ফার্নিচার এন্ড ফিক্সচার, এই গ্রুপগুলোর নাম হচ্ছে ফার্নিচার। টেবিলও সেম। টিবিপিএল অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ এন্ড ব্যাংক। অফিস ইকুইপমেন্ট হচ্ছে ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে ক্যাশ এন্ড ব্যাংক। অফিস মেনটেন্যান্স হচ্ছে অফিস মেনটেন্যান্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই নামগুলো দিয়েই আমরা মূলত অ্যাকাউন্টস করবো, এই নামগুলো দিয়ে। কারণ লেজার, লেজার আপনি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিটে লেজার দেখাবেন, দেখাবেন তার প্যারেন্টস মানে গ্রুপটাকে, ঠিক আছে? এই জন্য এই লেভেল থেকে করতে হবে, এই লেভেলটা হচ্ছে নোটসে যাবে, আর এই লেভেলটা হচ্ছে এফএস এর ফ্রন্ট পেজে থাকবে, এন্টারটেইনমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর্ন রেট বুক ট্রেনিং ইনকাম, আচ্ছা এইটা আছে না, তাহলে এইটা তো কারেন্ট লায়াবিলিটি। এখন কারেন্ট লায়াবিলিটি আর্ন রেভিনিউ, ঠিক আছে। ল্যাপটপ, ল্যাপটপ কিসের আন্ডারে যাবে? এইভাবে বাংলা পাওয়া যাবে না। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। রায়ান কম্পিউটার, না, তার কাছ থেকে আমরা কম্পিউটার কিনেছি। অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল। বাকিতে আপনি যদি কিভাবে বলবেন, দেখেন রায়ান্স এর যদি ব্যালেন্স থাকে, তো আপনার এখনো ব্যালেন্স আছে, বাকিতে কিনছি, নগদে কিনলে তো এখানে ব্যালেন্স থাকবে না। টাকা দিয়ে দিছি, নগদে কিনলে এখানে ব্যালেন্স থাকবে না। আর বাকিতে কিনলে ওর নামই আসবে না আসলে, নগদে কিনলে অ্যাডভান্স রেন্ট, কারেন্ট এসেট। কিন্তু তার আন্ডারে আমরা আরেকটা গ্রুপ করি, কারণ কারেন্ট এসেট, আচ্ছা ব্যালেন্স শিটে গেলে বুঝবে, কারেন্ট এসেট নামে কোনো কিছু থাকবে না ওখানে। থাকবে কারেন্ট, কারেন্ট এসেটের আন্ডারে যেমন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, ক্যাশ এন্ড ব্যাংক অথবা ক্যাশ এন্ড ব্যাংক, হ্যাঁ। তারপরে, তারপরে থাকবে অ্যাডভান্স এন্ড ডিপোজিট, অ্যাডভান্স ডিপোজিট এন্ড পেমেন্টস, এরকম নামটা দিই আমরা, অ্যাডভান্স ডিপোজিটস এন্ড প্রিপেমেন্টস, নামটা এরকম হয়। ওর আন্ডারে এই অ্যাডভান্স রেন্ট, কোন স্টাফকে অ্যাডভান্স টাকা দিলাম, সেটা অ্যাডভান্স স্যালারি সব এর আন্ডারে চলে যায়। রেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নাকি, অফিস সাপ্লাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সরি, কনভেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মিস্টার রাশেদ, হু ইজ মিস্টার রাশেদ? আপনারা তো এই ট্রানজেকশন গুলো করেছেন, মিস্টার রাশেদকে টাকা দেওয়া হলো, এরকম অ্যাডভান্স টাকা দেওয়া হলো, এইটাও অ্যাডভান্স। গেস্ট এন্টারটেইনমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মিস্টার আরফিনও অ্যাডভান্স টাকা নিয়েছে, ঠিক আছে, মোটামুটি। এখন যদি আমরা ওই যে আর্ন রেড বুক ট্রেনিং, এখানে 83,000 টাকা আছে, এখান থেকে 50,000 টাকা আমরা আর্নিং করে ফেলি। আচ্ছা, সেটা করতে হলে অবশ্যই আমাকে জার্নাল দিতে হবে। বলেন তো, এখান থেকে যদি 50,000 টাকা আমরা রেভিনিউতে বা সেলসে দেখাইতে চাই, তাহলে জার্নাল কি হবে? হুম, এটা আনআর্নডে আছে। আমরা ইনফরমেশন পেলাম যে 50,000 টাকা এখান থেকে আর্ন হয়েছে, অর্থাৎ ট্রেনিং প্রোভাইড করা হয়েছে সাকসেসফুলি। হ্যাঁ, আনআর্ন রেভিনিউ 50,000 ডেবিট হয়ে যাবে, তাহলে এটাকে আগে বসায় দিই।
আর ক্রেডিট হবে রেডিউস ট্রেনিং ইনকাম, এটাই তো। এটাকে আমরা 10 ডেটেস দিয়ে দেয় হচ্ছে এটা জার্নাল যে ইউ 91010 এটা হচ্ছে 1, ঠিক আছে। এখন এই লেজারটা আমাদের ওখানে নাই, আছে কি? ফর দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ ইউজড দিস লেজার, এটাকে কন্ট্রোল সি দিয়ে আমরা ওখানে নিয়ে যাই, আনলাম। আর এটার গ্রুপ হবে সেলস সেলস না সার্ভিস, শুধু ইনকাম দিয়ে দিই না। এইগুলোকে নিচে নামাই, দেখেন অলরেডি ব্যালেন্স 50,000 টাকা চলে আসছে, তাই না? এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে রিপিট হয়ে যাবে, আগের ফর্মুলা রিপিট হয়ে যাবে। তাহলে এইটার ফর্মুলাতে এই এইটুকু পর্যন্ত নাই, জিরো হয়ে গেল। এইগুলো আসলে ফর্মুলাটা আবার রিপিটেড, চলে গেল না? এখন তাহলে হয়ে গেল আমাদের। এটাকে বড় চাইলে দিতে পারেন, সবগুলো দিতে আসছি। এখন আপনি রেডি, এখন প্রিপেয়ারের জন্য রেডি, প্রিপেয়ার করার জন্য রেডি। এবারে আমরা এফএস এ যাই, প্রথমে পিএল করব। পিএল প্রথম দিকে কি থাকে না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে শুরু করি। প্রথমে কি থাকে না, ডেট থাকে না, ডেট তো উপরে পিরিয়ড থাকে। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য পিরিয়ড অফ, এইখানে কোন মাস? জানুয়ারি দেখলাম তখন, এক মাসের মানে ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2023। প্রথমে দিবেন হচ্ছে আপনার রেভিনিউ বা ইনকাম, তাই জানি। আর এইখানে পার্টিকুলার্স দিতে পারেন, ফরম্যাট সাজানো পার্টিকুলার্স। আর এইখানে দিতে পারেন নো অ্যামাউন্ট। পার্টিকুলার্স এর মধ্যে আমরা এই এই মূলত দিব হচ্ছে এই জিনিসগুলো, এই গ্রুপগুলো দিব। এটাকে একটা কপি করে ওখানে নিতে পারেন। আর কোনটা কার, যেমন আমার এখানে আসবে ইনকাম, যে যে ওই নামটা যেভাবে লেখা ঠিক সেভাবে লিখতে হবে, ইনকাম। তারপরে হচ্ছে কস্ট অফ সেলস, কস্ট অফ সেলস, কস্ট অফ সেলস কিন্তু ওখানে নাই, এখানে নাই, আমি বসালাম কস্ট অফ সেলস, পরে আপডেট হলে আসবে। এবার হচ্ছে গ্রস প্রফিট নাকি, শেষ, এতটুকু এইখানে শেষ। ফরম্যাট এইভাবে করে রাখতে পারেন, বিলো বর্ডার, ঠিক আছে। এখানে একটা ব্যালেন্স আসবে, এখানে একটা ব্যালেন্স আসবে, গ্রস প্রফিট আসবে। আর এটা ফর্মুলা হচ্ছে এটা মাইনাস এটা। এবার হচ্ছে আপনি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এক্সপেন্স বাদ যাবে, হ্যাঁ। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স,
ফাইন্যান্স কস্ট যদি থাকে, ঠিক আছে। এবার টোটাল কস্ট দিয়ে দেন টোটাল। এই তিনটা যোগ করলাম, এবার এখানে দিলাম প্রফিট বিফোর ট্যাক্স, ওই উপরেরটা থেকে এটাকে মাইনাস করে দিলাম। এবার হচ্ছে ইনকাম ট্যাক্স, তারপরে হ্যাঁ প্রফিট, এটা মাইনাস এটা। এখানে ফর্মুলা গুলো দিই, কিভাবে ডেটা চলে আসে। ইনকামটা আমরা আনবো কিভাবে ওখান থেকে? আমার ডেটা আছে হচ্ছে এইখানে, এই কলামে, এই হচ্ছে ইনকাম, এইটা আনবো কিভাবে? ইজ দেয়ার এনি ওয়ে? ওখান থেকে ইনকামের ডেটাটা আনবো কিভাবে? এই যে ইনকাম, এখানে 50,000 টাকা আছে ইনকাম, এটা তো এখানে আনতে হবে। এটাকে ম্যানুয়ালি আনবো, দেখে দেখে আনবো, হাতে লিখবো? হ্যাঁ, কোন ফর্মুলা দেবো? ইকুয়াল হয়েছে না, এগুলো ম্যানুয়াল কাজ। ইকুয়াল এই যে এইভাবে দিয়ে, এইভাবে, এটা ম্যানুয়ালি কাজ, ঠিক আছে। এখানে এখন ধরেন কথা কথা এখানে অন্য কিছু লেখা থাকলেও তো হয়ে যাচ্ছে, তো এটা মিস্টেক। মানে জিনিসটা বেস করতে হবে এটার উপরে। এখানে ইনকাম লেখাটা দেখে এই লেখাটার সাথে সে ওই লেখাটা মিলাবে, মিলালে তার ডান পাশে কোন লেখা ফিগারটা আছে এইভাবে আসবে, অটোমেটিক আসতে হবে। হ্যাঁ, অটোমেটিক আসতে হবে। না দেখছেন তো, শিখছেন তো অবশ্যই। আপনার ওই ভিডিও শেখার দেখার অর্থ যে আপনার এগুলো সবই দেখছেন। আপনার ভিলুকআপ কি করেছেন? ভিলুকআপে কি করা হয়? ভিলুকআপে এই কাজটাই করা হয়, দেখেন এই ভিলুকআপ, এইটা হচ্ছে ইনকাম, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কমা, এবার হচ্ছে টেবিল, টেবিলটা হচ্ছে ওখান থেকে দেখায় দেন আপনি, এইভাবে দেখালেই চলবে, একদম ব্যালেন্স কলাম পর্যন্ত। সরি, এইখান থেকে দেখাইতে হবে। এই ফার্স্টের এটা নেওয়া যাবে না, কেননা আমার লুকআপ ভ্যালু কিন্তু এখানে। এই লুকআপের প্রথম শর্তই হচ্ছে প্রথম কলামে লুকআপ ভ্যালু থাকবে, লুকআপের শর্ত, ঠিক আছে। এবার কমা, কলাম ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলামে আমার ব্যালেন্সটা আছে বলেন তো? 1 2 3 4 5, আমি এখানে 5 দিয়ে দিই, কমা 0, লাস্টে 0 দিতে হয়, এটা তো জানি আমরা। এন্টার। হ্যাঁ, ফলস দিলে হবে। 50,000 আসছে। এবারে আমরা একইভাবে আহ এখানে 50,000 আগে আবার নেগেটিভ চিহ্ন আছে, ঠিক আছে। আচ্ছা, নেগেটিভ চিহ্ন পরে ঠিক করি, এটাও দিয়ে দিই। কারণ কস্ট অফ সেলস নামে ওখানে কিছু নাই। কস্ট অফ সেলস তো আপনার আগে পরে লাগবেই, অ্যাটলিস্ট আপনি লিখে দেন, ঠিক আছে। কস্ট অফ সেলস, লাইক আমরা প্রয়োজনে একটা এন্ট্রি দিয়ে দেবো, যেমন ট্রেনার ফি। এই যে ধরুন আমাদের এখানে একজন ট্রেনার আপনাদেরকে, তো আমি ছাড়াও তো ট্রেনিং দিচ্ছে, বা আমিও তো ফ্রি না, আমারও তো একটা পেমেন্ট আছে, তো ট্রেনার ফি এর একটা জার্নাল আমরা দিয়ে রাখি, পেমেন্ট পরে দিই, ঠিক আছে। ধরে নিয়েছি সেটা ট্রেনার ফি হচ্ছে, ধরেন কি জানো, ইভান, ইভান, ইভান একজন ট্রেনার, সে কিসের আন্ডারে যাবে? পেয়েবল আর কি, এটাকে আমরা অ্যাকাউন্ট পেয়েবল আন্ডারে রাখতে পারি, ঠিক আছে। এবার এই ট্রেনার ফি এবং ইভান মিলে 30,000, ওই যে 50,000 টাকা দিলেও সমস্যা নাই, ঠিক আছে, কারণ 50,000 টাকা তো আমি ইনকাম করছি, অতটুকু আমার কষ্ট সেলসে আসা উচিত, ঠিক আছে। তারপর হচ্ছে আমার ইনকামের মধ্যে আমি কতটুকু আমার খরচ, 50,000 যদি ইনকাম হয়, ধরুন 30,000 খরচ, বুঝে গেছে, 20,000 প্রফিট, ঠিক আছে। আমি ট্রেনার ফি ডেবিট করবো আর ইভেন্টকে ক্রেডিট করবো, আন্ডারস্ট্যান্ড? জানা বোঝা যাচ্ছে তো? ট্রেনার ফি ডেবিট 30,000, ইভেন্ট ক্রেডিট 30,000, তাহলে একটা স্বয়ংসম্পূর্ণ জিনিস হচ্ছে আর কি। এইটাকেও এই সেম জিনিসকে রিপিট করে নেন, শুধুমাত্র জানাতে একটু করে, বুঝছেন?
টাকা আসছে কিনা দেখুন। টার্গেট থেকে আমরা এইভাবে এই দিকে ক্লোজটা এই করে দেব। হ্যাঁ, আসলো। এখন যদি আমরা এই যে কস্ট অফ সেলস 30,000 চলে আসছে, এইখানে গ্রস প্রফিট 80,000 চলে আসছে, 80,000 থেকে ঠিক আছে। 50,000 থেকে 30,000 মাইনাস হলে কত হবে? 20,000। উল্টো হচ্ছে এইটা তো ইনকাম তো একটা ক্রেডিট লেজার, তাই না? ফলে নেগেটিভ আসছে, অর্থাৎ ওখানে তো নেগেটিভ আছে, তাই নেগেটিভ আসলো। তাহলে আমাদের কি করতে হবে? এইটার আগে দিয়ে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে। 50,000, 30,000, 20,000, ঠিক আছে। এখন এইটাকে কপি করে এনে এখানে পেস্ট করে এবং এগুলো কপি করে দেন। এইখানে এগুলো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স নাই, ফাইন্যান্স কস্ট নাই, ঠিক আছে। উচিত হচ্ছে থাকা, না থাকলে এখানে না রাখা, ঠিক আছে। এই দুইটা অ্যাটলিস্ট হচ্ছে ডাটা নাই, তারপর আমি দিয়ে রাখবো, তাহলে আমার আর ওই রংটা আসবে না, নট অ্যাপ্লিকেবল আসবে না। জিরো আসলো, সমস্যা নেই, জিরো আসবে। এইটাকে ওই বর্ডারটা ঠিক করে দেয়। তো এই টোটাল কস্ট হবে আমার, তাইলে আন্ডারলাইন দিলেও হয়, তাহলে এগুলো ছোট হয়ে যায়, বড় হয়ে যায়। টোটাল কস্ট এটা দাঁড়ালো। প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে ওই যে 20,000 থেকে 15,000 মাইনাস করে এটা। ইনকাম ট্যাক্স, এখন ইনকাম ট্যাক্সেরও ওখানে অবশ্যই আপনার এখানে একটা গ্রুপ থাকা লাগবে। ঠিক আছে, এটা যখন এদিকে লেজার আসবে তখন অটোমেটিক্যালি এখানে ব্যালেন্সও আসবে। তাহলে আমি এটাকেও কপি করে দিই, এই যে এটা কপি, ইনকাম ট্যাক্স করাবো 0, এগুলো তো ফর্মুলাতে আছে। তাহলে আমাদের কিন্তু ইনকাম স্টেটমেন্ট হয়ে গেছে। যত বড় অ্যাকাউন্টস হোক ভাই, এর বাইরে কিছু না, ফর্মুলা এটাই, এভাবেই করতে হবে। হ্যাঁ, গ্রুপ লাগবে, গ্রুপ। এখানে কিন্তু লেজার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিটে কখনো লেজার আসবে না। এখন ইনকাম যে 50,000 টাকা, এটা এবার আমরা নোটসে দিয়ে দেবো, আমাদের একটা পেজ থাকবে নোটস। রেকর্ড হচ্ছে, সমস্যা না, আপনার পরে ভালোভাবে প্র্যাকটিস করে নিন। নোটস এর নাম্বার বসাই দেবেন এখানে। নোট তো ব্যালেন্স শিট থেকে শুরু করা, আমরা তো ব্যালেন্স শিটের নাম নোটস শুরু হয় 1 থেকে, ব্যালেন্স শিট শেষ হলে এখান থেকে শুরু হয়। তো সমস্যা নাই, আগে পরে কোনো বিষয় না। ধরেন নোট নাম্বার 1 দিলাম, 1 নম্বর নোট, অথবা এটা এভাবেও লিখতে পারেন, নোট 1, ঠিক আছে, এভাবে অনেকে লিখে। আর এটা যদি ওই লেফট লাইন হয় বা সেন্ট্রাল লাইনও দিতে পারেন, এটা অবশ্যই একবারে দিয়ে দিতে পারেন। এখন নোট লাই এই নোট 1-এ দেখেন, এই নোট লেখার নিয়মটা হচ্ছে এরকম। নিয়ম বলবো না আমি, সব কাজে আমরা একটু আমি একটু অ্যাডভান্স টেকনিকে করি। যে এক্সেল জানা বড় কথা না, এক্সেলের অ্যাপ্লিকেশন হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্য আমি বলি সবসময় যে কম জানেন, ওই কমটুকুর অ্যাপ্লিকেশন ভালো করে জানেন। একটা ফাংশন শিখে ফেলে 100টা, আমি 150টা ফাংশন জানি, 150টা ফাংশন জেনে যদি 150টা ফাংশনের অ্যাপ্লিকেশন না বুঝি, লাভ নেই। তার থেকে আপনি 10টা শিখেন, 10টার অ্যাপ্লিকেশন সহ শিখেন, তাহলে আপনার কাজে লাগবে। এখন নোট 1-এ হচ্ছে মূলত আমার সেলস, তাই না?
সেলস বা ইনকাম। হ্যাঁ, নিয়ম হচ্ছে কি, এই নোটের মধ্যে ট্রানজেকশন থেকে নোটে ডাটা আনা যায়। ট্রানজেকশন তো থাকলো, আমরা ট্রায়াল ব্যালেন্স করছি, ট্রায়াল ব্যালেন্স একদম নেসেসারি কিছু না। ট্রায়াল ব্যালেন্স নেসেসারি কিছু না যখন আপনি সফটওয়্যার থেকে ডাটা তৈরি অ্যাকাউন্ট তৈরি করবেন। কিন্তু আমাদের যে কনভেনশনাল সিস্টেম অফ মেকিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা যদি বলি, তাহলে প্রথমে ট্রানজেকশন, ট্রানজেকশন থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, দেন ক্যাশ ফ্লো, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কিন্তু এখন আধুনিক সিস্টেমের ট্রানজেকশন থেকে সরাসরি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট হয়ে যাবে, ট্রায়াল ব্যালেন্সও দরকার নেই, কিছু দরকার নেই। ঠিক আছে, এই সাইকেল গুলো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। অনেক ডেফিনিশন চেঞ্জ করা লাগবে, অনেক প্রসেস চেঞ্জ করা লাগবে। কেননা এই যে ধরেন আমি একটু দেখায় ফেলে আপনাদেরকে, এই যে আমি ট্রায়াল ব্যালেন্স থেকে ডাটা নিচ্ছি, যেহেতু ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করেছে এই জন্য নিচ্ছি, কিন্তু আমি ট্রায়াল ব্যালেন্স থেকে ডাটা না নিলেও আমার চলবে, কারণ ডাটা তো আমার মূলত এখানে ট্রানজেকশনে না। তাহলে আমি কি পারবো না এখানে পদ্ধতিটা কি অবলম্বন করলাম যে আহ, এই প্রত্যেকটা ইয়ের সাথে একটা একটা গ্রুপের নাম বসালাম। গ্রুপের নাম তো আমি এখানেও বসাতে পারবো, পারবো না? আর একটা কলাম নিয়ে বসানো যাবে না? এবং এই যে গ্রুপগুলো, গ্রুপগুলো আসলে কি আমরা কিন্তু ক্লাসে পড়েছিলাম, মনে আছে কি? আজকে কন্ট্রোল লেজার। কন্ট্রোল লেজার মানে কি, আমরা কোন চ্যাপ্টার বা কোন ক্লাসের মধ্যে পড়ছিলাম এগুলো? মানে কোন টপিকটা পড়তে গিয়ে এগুলো পড়ছিলাম? এটাও ফার্স্ট ক্লাসে একটা তো টপিকটা ছিল কি? বেলগাড়ে টপিকটা ছিল চার্ট অফ অ্যাকাউন্টস। হ্যাঁ, এই চার্ট অফ অ্যাকাউন্টসটা অলওয়েজ আপনার সাজানো থাকবে। আমাদের এখানে যে কাজটা মাঝখান থেকে শুরু হচ্ছে, চার্ট অফ অ্যাকাউন্ট সাজানো নাই, এটাই মূলত আপনার চার্ট অফ অ্যাকাউন্টস। কন্ট্রোল সি করে আরেকটু নিয়ে নিন, কন্ট্রোল সি, এইটা কোথাও আপনি রেখে দেবেন, এটাই চার্ট অফ অ্যাকাউন্টস। প্রথমে যদি আপনি বাড়ান, কোনো কিছু যদি বাড়ান, যে আমার নতুন লেজার এখানে বাড়াবেন আগে, এখানে বাড়াই, এখান থেকে লিঙ্ক লিঙ্ক হবে এখানে, যে ডেটা ভ্যালিডেশন থেকে লিস্ট তৈরি হবে। ঠিক আছে, ওইটার আলোকেই তৈরি হবে সবকিছু। তাহলে ফাইনালি এফএস যখন তৈরি করবেন, আপনি বেস করবেন চার্ট অফ অ্যাকাউন্টস এর উপরে। ওখানেই গ্রুপগুলো আছে, গ্রুপগুলো এখানে কপি করে দিব, অথবা যেটা আনা আনা দরকার সেটা আনবো, সেইভাবেই ডেটা আসবে। আচ্ছা, এবার আমরা নোটসে আসি। মানে প্রসেসটা জানা থাকলে, বা কোন জায়গা থেকে কোন জায়গায় ডাটা যাবে, এইগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি করতে পারবেন। এই মুহূর্তে ইনকামটা কি আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে আনবো, নাকি হচ্ছে আহ ট্রানজেকশন থেকে আনবো? নোটসে কিন্তু ডিটেইল দেখাইতে হবে, ইনকাম আর কিভাবে জেনারেট হয়েছে। ট্রায়াল ব্যালেন্স কিন্তু ডিটেইল নাই, ডিটেইল আছে কোথায়? জার্নালে বা ট্রানজেকশন। আচ্ছা, এবার ইনকামের যেই আমরা একটু ইয়ে দেখি, এইটা হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্ট, সি ও এ, সি ও এ। ঠিক আছে, আমি ইনকামটা দেখি, এই হচ্ছে ইনকাম। ইনকামে হচ্ছে আমার যদি এখানে ধরেন আরো হেড থাকতো, কথার কথা, ফেসবুক ট্রেনিং ইনকাম, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং ট্রেনিং ইনকাম, এটা তো ইনকামের আন্ডারে। ঠিক আছে, আর নোটসে কি করতে হবে? নোটসে আমাকে এই ইনকামের আন্ডারে ওই দুইটা লেজারকে প্লেস করতে হবে। দুইটা লেজার কি কি, আমি ইনকামটাকে ফিল্টার করে এই দুইটা লেজার নিয়ে নিই। ঠিক আছে, এখন রেড বুকের ইনকাম কত, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এর ইনকাম কত, এই দুইটা ইনকাম এখানে শো করে দিতে হবে। এটা কিভাবে আনবো বলেন এবার? এখানে কিন্তু লেজার, এখানে গ্রুপ থেকে আনার দরকার নেই, এইখানেই দিস ইজ দ্য প্লেস হোয়ার ইউ হ্যাভ টু পুট অল ডাটা লেজার ওয়াইজ। লেজার ওয়াইজ ডাটা কোথাও পুট করতে হবে না। ট্রায়াল ব্যালেন্স একদম আননেসেসারি একটা জিনিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে ট্রায়াল ব্যালেন্স থাকবে না। দেখেন কিভাবে বাইপাস করে নিচ্ছি ট্রায়াল ব্যালেন্সকে। আপনি তৈরি করবেন সেটা হিসাবে শুদ্ধতা যাচাইয়ের জন্য। এটা কখন দরকার ছিল? 100 ইয়ার্স এগো মানুষ যখন ম্যানুয়ালি কাজ করতো,
তখন এই হিসাবটা শুদ্ধ কি অশুদ্ধ এটা যাচাই করার ব্যাপার থাকতো। এখন মানুষ সফটওয়্যারে কাজ করে, হিসাবে শুদ্ধতা যাচাইয়ের কোনো বিষয়ই নাই, কারণ সিস্টেমটাই এমন ভাবে ডিজাইন করা ডেভেলপ করা থেকে ওটা অশুদ্ধ হলে ঢোকেই না। আপনি কি ধরেন রেড বুকে একটা ট্রানজেকশন প্লেস করবেন, ডেবিট ক্রেডিট সমান নাই, সে কি নিবে ট্রানজেকশন? খেয়াল করে আপনি কাজ করছেন রেড বুকে দেখবেন আপনারা, ডেবিটে ধরেন 500, ক্রেডিটে 300, ট্রানজেকশন কি নিবে? তো এটাই যদি না হয় তাহলে হিসাব অশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এক্স্যাক্টলি, পৃথিবীর কোনো সফটওয়্যারই নিবে না। লোকাল একটা দুইটা সফটওয়্যারে যারা হয়তো এইটুকু পর্যন্ত এখনো করতে পারে নাই, মাঝে মধ্যে পাবে, হয়তো আন্ডার ডেভেলপ আছে, বাট কখনোই এটা হবে না কোনো সফটওয়্যার ডেবিট ক্রেডিট মিল না থাকলে নিবে না। তাহলে আমরা মূলত ট্রায়াল ব্যালেন্সে কি করি, ডেবিট ক্রেডিট মিল আছে কিনা এটাই তো দেখি, আর কোনো কিছু কি দেখি? আর কোনো কিছু দেখার সুযোগ নাই। এক লেজার যদি আরেক লেজারে পোস্টিং হয় সেটা ট্রায়াল ব্যালেন্স থেকে আপনি বের করতে পারবেন না, ওটা ইন্টারনাল অডিট, রেগুলার অডিটের মাধ্যমে বের করতে হবে যে তুমি ভুল লেজারে পোস্টিং দিচ্ছ। এবার আমি একটু আপনাদেরকে থটস দেই। রেড বুক ট্রেনিং ইনকাম ট্রানজেকশনে কতবার থাকতে পারে, এক মাসে কতবার থাকতে পারে, বা এক বছরে কতবার থাকতে পারে, কতবার থাকতে পারে, বা ঘরই থাকতে পারে এই ট্রানজেকশনে, এই জার্নালের মধ্যে হাউ মেনি টাইমস ইট কুড বি? একটা লেজার কতবার থাকতে পারে এখানে? অনেকবার থাকতে পারে। আমি জানি না, বিষয়টা হচ্ছে অনেকবার থাকতে পারে। যদি অনেকবার থাকতে পারে তাহলে সেটা কখনোই বিলুপ্ত দিয়ে আসবে না। বিলুপ্ত দিয়ে আসে একটা ডেটা, যদি সিঙ্গেল টাইম হয় যে এই লেজারটা ওখানে কত আছে একবারই। যেমন আমরা এখানে বিলুপ্ত দিয়ে করেছি কোনটা, ইয়ে করা হয় না, এফএসএ, এটা করেছি। ইনকাম কিন্তু ট্রায়াল ব্যালেন্সে একবারই আছে, ইনকামের আন্ডারে যত লেজার ওখানে একুমুলেট করা হয়েছে, ইনকাম কিন্তু একবারই আছে। ঠিক আছে, এটা বিলুপ্তি আছে। আর হুম? না 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 না। আচ্ছা না, এটা তো বিলুপ্তি আনি না, এটা সামিট আনছে। সরি সরি, এখানে ভুল হয়ে গেছে তো। এর পিছনে একটা অবশ্যই ভুল আছে, অবশ্যই ভুল আছে। আমরা কোন জায়গা থেকে, এখান থেকে তো নিচ্ছি, ট্রায়াল ব্যালেন্স থেকে তো নিচ্ছি ডাটা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি একবার আছে এখানে, অনেকবার নেই? তাহলে 1500 তো এই যে administrative expense এই যে প্রথমটা গেছে, বিলুপ্ত দিয়ে নিলে প্রথমটা যাবে। অবশ্যই সামিট, এই এইখানে এইটা আসলে সামিট, সবগুলোই সামিট দিয়ে আনতে হবে। হ্যাঁ সমস্যা নেই, যে দেখেন এক্সেল এমন জিনিস, মানে আমার এই জিনিসটা ভুল হওয়ার কথা না, হয়তো বাই মিস্টেক ভুল হয়ে গেল না, সমস্যা নাই। ইনকাম কিন্তু দেখেন আমার রেড বুক ট্রেনিং ইনকাম, প্র্যাকটিক্যাল ট্রেনিং ইনকাম, তার মানে ট্রায়াল ব্যালেন্সে ইনকাম শব্দটা অনেকবার আছে, আছে না? তাহলে আমাকে সামিট করতে হবে। তো সামিট করি। এইবার হচ্ছে আমি এইখানে ট্রায়াল ব্যালেন্সে চলে যাই, এইটার উপর বেস করে নিচ্ছি তো গ্রুপ। এইবার কাছে চলে যায় ইনকাম, সাম রেঞ্জ, ব্যালেন্স। এটা সেম আসবে বিকজ এটা তো একবারই ছিল, কিন্তু এখানে এসে সেম হবে না দেখবেন, এই দুটো সেম থাকবে কারণ এগুলো একবার একবার আছে। এবার এইটাকে আমরা এখানে কপি করে দিই, এক্সেল তৈরি হয়ে গেছে না? যেগুলোতে ডাটা নাই, থাকলে চলে আসবে ইনকাম ট্যাক্স। তা তো অবশ্যই অবশ্যই, এই ডাটা দিয়েই করেন না, এটার আগে দিয়ে একটা মাইনাস দিয়ে। মাইনাস হচ্ছে ওই ইনকামটা ওখানে ক্রেডিট ব্যালেন্স আছে, কিন্তু আমরা তো যখন ইনকাম স্টেটমেন্টে দেখাবো এটা মাইনাস করে দেখাবো না। ঠিক আছে, পার্সপেক্টিভ আছে যে কখন কিভাবে দেখাচ্ছে পার্সপেক্টিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা এখানে টোটাল দিয়ে দিন, এটা একটা টোটাল, ঠিক আছে।
যে ভিলুকাপের পরিবর্তে সাম ইফ ইউজ করলাম, এখানে কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করি না, আমরা ছিলাম নোটসে। নোটসের মধ্যে এখন হচ্ছে রেড বুক ট্রেনিং ইনকাম বলছিলাম, এটা ট্রানজেকশনে মাল্টিপল টাইমস আছে। তার মানে ঘুরে ফিরে আমাকে সাম ইফ দিয়ে আনতে হবে, ভিলুকাপ দিয়ে আনার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে আমি সাম ইফ, সাম ইফ অথবা সাম ইফস, সাম ইফস ইউজ করাটা বেটার কিন্তু। ঠিক আছে, কন্ডিশন থাকতে হ্যাঁ আর কন্ডিশন থাকতে পারে। অলওয়েজ মানে আপনি সিঙ্গেল হইলেও তো করা যাচ্ছে, তাই না? এই জন্য সাম ইফসই ভালো। আমরা ইউজ করবো হচ্ছে প্রথমে এখানে সাম ইফস হলে সাম রেঞ্জটা সবার আগে। ট্রায়াল ব্যালেন্স নিলে ব্যালেন্সের ঘর থেকে নিবে, আর ট্রানজেকশন থেকে নিলে হ্যাঁ ডেবিট, ডেবিট একবার নিতে হবে, ক্রেডিট আরেকবার নিতে হবে, মানে আবার যোগ করতে হবে। তার থেকে ভালো আমি ট্রায়াল ব্যালেন্স থেকে নিয়ে তো করা আছে, করা আছে যেহেতু। আচ্ছা এবারে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার, আমি তো লেজার থেকে নিবো, লেজার হচ্ছে এটা। এবার ওখানে চলে যাবে নস, আসলো। হ্যাঁ সেটা ট্রায়াল ব্যালেন্স থেকে আমি পাচ্ছি। আচ্ছা এবার আমি নোটসে যাই। নোটস তাহলে এই দুটো হলো। এবার ই ইনকামের এখানে আমরা দিয়ে দিব হচ্ছে সাম করে। এইটা একটা ভালো পদ্ধতি যে আপনি আহ হেডলাইনটা উপরে রাখেন আর নিচে সাবলেজার গুলো রাখেন। ঠিক আছে, অলওয়েজ এটা নোটস ওয়ান গেল, এবার নোটস টু, এবং এখানে যদি কিছু লেখার দরকার হয় লিখে ফেলবেন। ঠিক আছে, নোট এখন কি করবো? এখন আমরা কস্ট অফ সেলস দিব, কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস দুইটা লেজার বা একটাই লেজার, ট্রেনার ফি, ট্রেনার ফি। অলরেডি এখানে ফর্মুলা দেওয়া আছে, আপনি শুধুমাত্র এটাকে পেস্ট করবেন, চলে আসলো। আর এইখানে সামে দিয়ে দেবেন, সাম দিয়ে দেবেন। ঠিক আছে, নোট এখন জিরো, এটা দিবেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখানে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা জাস্ট পেস্ট করে দেন। ও না, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর্মুলা না, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এর আন্ডারে কি কি লেজার আছে, ওই সবগুলো লেজার। এইটা না আমার একটা ইয়ে থাকবে, চার্ট অফ অ্যাকাউন্টস থাকবে, আমি এখান থেকে জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটাকে ফিল্টার করবো, এইগুলা। ঠিক আছে, এবার এটাকে পেস্ট করে দিলাম, আর এখানে ওই সামটা দিয়ে দিই। সামটা আমি উপরে দিচ্ছি, সামটা আমি কখনোই নিচে দিব না। হ্যাঁ উপরে দেওয়ার সুবিধাটা কি আমি আপনাকে দেখাচ্ছি। নর্মালি সব জায়গায় এটাকে নিচে দেওয়া হয়, এটাকে উপরে দেন, বোল্ড করে দেন। ঠিক আছে, প্রয়োজনে এটাকে বক্স করে দিতে পারেন, বক্স দিলে অনেক সময় বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এই দুইটাকে বক্স করে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একটাই, তাও বক্স করতে হবে। আচ্ছা আর তো নাই বেসিক্যালি। এখন নিয়ম হচ্ছে আগে নোটস করা, নোটস থেকে অ্যাটাচ করা। ঠিক আছে, আপনি সরাসরি অ্যাটাচ করলেও সমস্যা নাই। আপনার জিনিসগুলো একই, এইটাও কিন্তু দেখেন ট্রায়াল ইয়ে থেকে আসতেছে, এটা কোথেকে আসতেছে? ট্রায়াল ব্যালেন্স থেকে তো আনতেছি। হ্যাঁ, ওইটাও ট্রায়াল ব্যালেন্স থেকে আসতেছে, মানে সব ডেটা কিন্তু একটা জায়গা থেকে আসতেছে, কোনো অসুবিধা নেই, ডাটা সেম হবে। উপরে দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি অ্যাপেস তৈরি করবেন, এই নোট ওয়ান, এটা কত, নোট টু না? নোট টু, এটা নোট থ্রি না? এইভাবে করবো না, এইভাবে করবো না, নোটস থেকে ডাটা আনবো। স্ট্রাকচারটা দেখে আসি আবার, হ্যাঁ। নোট ওয়ান, নোট ওয়ান বরাবর কিন্তু ডাটা নাই, ডাটা আছে ইনকাম বরাবর। হ্যাঁ, আচ্ছা এই এখন আমরা ভিলুকআপ দিয়ে ডাটা নিতে পারবো, দেখেন ইনকাম এখানে একবারই আছে, কস্ট অফ সেলস একবারই আছে, একবার তো, তাহলে এখন আমরা ভিলুকআপ দিয়ে ডাটা নিতে পারবো। সুবিধাটা হচ্ছে এটা, লুকআপ দিল, আর নোটে গিয়ে আপনার এইভাবে সিলেক্ট করে দেন।
2 নাম্বার কলামের ডাটা 0। এইটা সরি ইনকাম, ঠিক আছে। শুধু এইটার জন্য একটা মাইনাস চিহ্ন আগে দিয়ে দেবেন, অন্য কোনো কিছু চলবে না। That's it। আর এইটাও এইখানে, আর এগুলো তো ধরেন ওখানে থাকবেই, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, এই যে নোট হাইফেন 0 একরকম লেখা লাগবে কিন্তু, হাইফেন 0 5। ঠিক আছে, এখন আমার ওই এরর মেসেজটা দিবে না, 0 0 0। তাহলে ফাইনালি দেখেন আমি ট্রায়াল ব্যালেন্স করলাম, সেখান থেকে প্রথমে সামিট দিয়ে ডাটা আনলাম, সেটা সেখান থেকে পরে নোট তৈরি করলাম, নোটের মধ্যে ডাটা নিলাম হচ্ছে, এগেইন নোটের মধ্যে ডাটা নিলাম আমরা কি দিয়ে, হ্যাঁ সামিট দিয়ে নিলাম হচ্ছে ট্রানজেকশন থেকে। সামিট নাকি আমরা ইয়ে থেকে ট্রায়াল ব্যালেন্স থেকে নিয়েছি, ট্রায়াল ব্যালেন্স থেকে নিয়েছি, যেহেতু ক্লোজিং কলামটা থেকে ডাটা নেওয়া দরকার ছিল। আমাদের নোট সেটা করতেছি, এটার সাথে আমরা কি করতেছি? নোটস তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে প্রিন্ট দিতে হয়, যখন আপনি একটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট প্রিন্ট দিবেন ওটার সাথে নোটস দিতে হয়। নোটস ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা আমরা কি নাম দিতে পারি নোট সেটার একটা কাজ? এইটার নাম হচ্ছে এভাবে উপরে লিখতে চাই, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনি শুধু ব্যালেন্স শিট তৈরি করবেন, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করবেন, এটা নিয়ম না, একটা নোট দিচ্ছি। দিতেই হবে। যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগারটা কিভাবে ডিরাইভ হলো, এটা কিন্তু ট্রায়াল ব্যালেন্স দিয়ে জাজমেন্ট হয় না, বা এখানে নোটস দিয়ে দেয় আমরা। ট্রায়াল ব্যালেন্স ইজ নট পার্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট হচ্ছে নোটস থেকে শুরু হবে, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোনগুলো, ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, চেঞ্জেস অফ ইকুইটি। এখানে আরো নোটস লেখা লাগবে, যে রেড বুকের এতগুলো পেজ, পার পেজ এত টাকা করে, অথবা এতগুলো স্টুডেন্ট, পার স্টুডেন্ট এত টাকা করে, এই ইনফরমেশনটা এইখানে রিকোয়ার্ড। প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এ যে 10টা স্টুডেন্ট, এতগুলো ব্যাচ, এতগুলো স্টুডেন্ট, পার স্টুডেন্ট এত টাকা করে, ঠিক আছে। এরপরে ডাটা চাইলে ভাই কেউ চাইলে কোন কোন স্টুডেন্টকে পড়াইছেন দেখি, তার ডাটা তখন প্রোভাইড করা হবে, এটা এখনই আর দেওয়া হবে, ঠিক আছে। অ্যাকাউন্টসটা মূলত লিঙ্ক করে 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 যেন একদম গ্রাউন্ড লেভেলে চলে যাওয়া যায়, অ্যাকাউন্টসটা করতে হয় সেভাবে। তাহলে আমরা এফএস এর মধ্যে এখন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট শেষ না, এবার আমরা ব্যালেন্স শিট করি, এখানেই করি। এখন ব্যালেন্স শিট করতে হইলে আমাদের কি করা লাগবে, আমরা কি সবসময় ফরম্যাটটা ডেভেলপ করে ফেলবো। ব্যালেন্স শিটের প্রথমে কি থাকে, নন কারেন্ট অ্যাসেট, তারপরে থাকে কারেন্ট অ্যাসেট, ফাঁকা দিয়ে দিলাম। এবার হচ্ছে টোটাল, একটু পরে টোটাল অ্যাসেট দিয়ে দেবো। ওই যে মাঝখানে মাঝখানে যদি আপনি ওই যে যোগফল গুলো বরাবর দেন, তাহলে এইটা যোগ এইটা, তাই না? আর এখানে একটা বড় দিয়ে দেবেন। যোগফলটা তো এখানে আসলো, এখন আপনি, লাইব্রেরিয়ান নোট হ্যাঁ ওই এত হেডলাইনের দরকার নাই। এটা যারা এটার ইউজার, ও তো এখানে অ্যাসেট দেখতেছে, অ্যাসেট টোটাল অ্যাসেট দেখতেছে, আবার এখানে দুইবার হেডলাইনটা হয়েছে, যে এখানে একবার অ্যাসেট দিলে আবার টোটাল অ্যাসেট এখানে দিচ্ছি, এই হেডলাইনটা দুইবার দিলে ব্যালেন্স শিটের সৌন্দর্য নষ্ট হয়। তার থেকে দেখেন, এখন লাইবিলিটি আগে আসবে না ওনার সিকিউরিটি আগে আসবে,
আচ্ছা, তাহলে আমরা নন কারেন্ট লায়াবিলিটি দিয়ে শুরু করবো। হ্যাঁ, নন কারেন্ট লায়াবিলিটিস, একটু এ দিয়ে কারেন্ট লায়াবিলিটি, অনার্স ইকুইটি বা শুধু ইকুইটি দিলে চলবে। এবার হচ্ছে আপনি টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটি, ওই যে টোটালের ক্ষেত্রে আপনি ওই ফর্মুলা মেনটেন করতে পারেন, নন কারেন্ট লায়াবিলিটি প্লাস কারেন্ট লায়াবিলিটি প্লাস ইকুইটি। এখানে ক্যাপিটাল বসাই দিয়ে আগে অনার্স ইকুইটিতে ক্যাপিটাল এখানে বলতে তাই না? হয়ে গেছে। ফার্নিচার এন্ড পিকচার, এখানে দুইবার কেন? ও, এখানে তো আসলে ইউনিক লিস্ট করা হয়নি। মূলত তো এখানে ক্যাশ এন্ড ব্যাংক তো হয়ে গেছে তাই না? এইটা থাকবে না। ইকুইপমেন্টস, ইকুইপমেন্টস হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, হয়ে গেছে। আর রেভিনিউ হলে কারেন্ট লায়াবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লায়াবিলিটি। এখন কি প্রিফারেন্স হচ্ছে কারেন্ট অ্যাসেট। ও, ক্যাশ এন্ড ব্যাংক, সরি সরি, বলতেছেন আমার মাথা ঠিক করছেন। এখন নন কারেন্ট অ্যাসেট দিয়ে শুরু করি। নোটস এর মাধ্যমেই ডাটা নেই, হ্যাঁ, ফার্নিচার এন্ড পিকচার, প্রথমে এটা নিই। ওখানে নোট 5 পর্যন্ত গেছে, আর এখানে নোট 06, হ্যাঁ পিকচার। দুইটা আছে চেয়ারের চেয়ার, কন্ট্রোল সি। এবার চেয়ার আর টেবিলের ডাটা আনবো থেকে ট্রায়াল ব্যালেন্সে রেড বুক ট্রেনিং ইনকাম কত বলা আছে? লেজার তো একবারই থাকবে, ট্রায়াল ব্যালেন্সে লেজার তো একবার থাকবে, গ্রুপ মাল্টিপল টাইম থাকবে, তাই ট্রায়াল ব্যালেন্স আচ্ছা সামিট দিয়ে যদি আপনি ডাটা আনেন এটা ভুল হবে না। ভিলুকাপ যেখানে একটা ডেটাই আছে সেখানে যদি আমি ভিলুকাপ দিয়ে আনি, যা আসবে সামিট দিয়ে আনলে তাই আসবে। মানে এটা বিকল্প হিসেবে শোনানো হয়, যেটা যেহেতু মাল্টিপল না, আমি বলছেন ধরেন ট্রায়াল ব্যালেন্সে চেয়ার একবারই আছে, একবারই আছে, এখন যদি ভিলুকাপ দিয়ে আনেন যে ডেটাটা আসবে, আবার সামিট দিয়ে আনেন, তো তো একটাই যোগ করতে পারবে, দুইটা তো আর পারবে না। ফলে ট্রায়াল ব্যালেন্স থেকে যখন লেজার থেকে ডাটা আনবেন সামিট ইউজ করলো যা আসবে, আহ, আর ভিলুকাপ ইউজ করলে তাই আসবে। বোঝা গেছে কথা? কেন ডাটা আসেই একবার, আর ভিলুকাপ একবারই আনে, আর সামিট তো মাল্টিপল টাইমস আনে, যদি থাকে তো নাই তো, একবারই আসবে একবারই যোগ করবে, মানে দুইটাই কাজ করবে। দুটোই এখানে কাজ করবে। তবে বেস্ট হচ্ছে যখনই সিঙ্গেল ডাটা পিক করবেন, সিঙ্গেল ডাটা পিক করলে অবশ্যই ভিলুকাপ বেস্ট। কেননা আপনার ওখানে মাল্টিপল ডাটা যদি থেকে থাকে, মাল্টিপল ডাটা থাকার অর্থ তো রং, ট্রায়াল ব্যালেন্সে লেজার দুইবার থাকার অর্থ তো রং। তো যদি কোনো কারণে দুইবার থেকেও যায় আর আপনি সেটা সামিট দিয়ে করে ফেলেন, তাহলে তো ভুল হয়ে গেল, এই ভুলকে বের করা পরে কঠিন হয়ে যাবে। সেই জন্য ভিলুকাপ ইজ দ্য বেস্ট ওয়ান ফর সিঙ্গেল ডেটা। সেই জন্য আমি এখানে এই চেয়ার আনবো ভিলুকাপ দিয়ে, ভিলুকাপ। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সের একটা নাম দিয়ে দিতে পারি কি আমরা? হ্যাঁ, বারবার ওখানে যাচ্ছি কেন?
হ্যাঁ, নাম দেওয়া যায় ট্রায়াল ব্যালেন্স। এই যে আপনি এখানে কন্ট্রোল টি দিলেন, কন্ট্রোল টি দিলেন, ওই এটার নাম। ওকে, ঠিক আছে। ফর্মুলা লিখতে সুবিধা হবে, তো এটাকে মানুষ করি। এই টেবিলে যখন ক্লিক করবো দেখেন এখানে টেবিল আসছে, এই টেবিল 1 এটার নাম দিয়ে দিব টিভি দিয়ে দিই নাকি, টিভি টিভি দিলে হবে তো, একই জিনিস। এখন ফর্মুলা লিখতে কত সহজ দেখেন, আমার আর ওখানে যাইতে হবে VLOOKUP না, VLOOKUP চেয়ার টিভি, কত নম্বর কলমে ডাটা আছে, লেজার, লেজার গ্রুপ, ডেবিট ক্রেডিট ব্যালেন্স। মাঝখানে আরেকটা দিয়েছিলাম ওপেনিং এর জন্য, ওটা তো মুছি নাই, তাইলে 6 নম্বর আসছে। আর এটা অলওয়েজ সাম দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই সামগুলো আমরা ব্যালেন্সটা সবসময় উপরে রেখে দিই। নোটের উপরে রাখলে ওই যে সুবিধা, আপনি ভিলুকআপ দিয়ে নিতে পারবেন, এই ফার্নিচার এন্ড পিকচারকে এখন ভিলুকআপ দিয়ে নিতে পারবেন এই সুবিধার জন্য। আর যদি আপনি এভাবে না করেন, নিচে রাখেন, ঠিক আছে। আর এটাকে একটা বক্স করে দেন, এবার নোট 7 দিয়ে দেয়। নোট 7 হচ্ছে ফার্নিচার এন্ড পিকচার, নোট 7 কি আসবে, ইকুইপমেন্ট। প্রত্যেকটা গ্রুপের জন্য, আর সেই গ্রুপের আন্ডারে লেজার গুলো থাকবে, মাস্ট, নোটসের কোনো বিকল্প নেই। আচ্ছা, এবার আমরা এই ইকুইপমেন্টে গিয়ে দেখি, এখানে চার্ট অফ অ্যাকাউন্টস গিয়ে দেখি। ইকুইপমেন্টের আন্ডারে কি কি আছে, দুইটা আছে, অফিস ইকুইপমেন্ট আর ল্যাপটপ। নিয়ে যাবো কোথায়, নোটসে। আর এই ফর্মুলা উপরে লেখা আছে। মানে একটা স্ট্রাকচার যদি আপনি ডেভেলপ করে ফেলতে পারেন, বাকিগুলো কিন্তু একদম সিম্পল হয়ে গেল না, সাম হয়ে গেছে। নোট 7, হ্যাঁ, এদিকে আছে, এই দুইটা শেষ আপাতত। এবার হচ্ছে এখানে দুইটা আছে, একটা নোট 8 হবে আর একটা নোট 9। অ্যাডভান্স, অ্যাডভান্স হচ্ছে এই তিনজন, কমপ্লেক্স, ব্যাংক দেখি। চার্ট অফ অ্যাকাউন্টস গুরুত্ব বোঝা যাচ্ছে এখন, চার্ট অফ অ্যাকাউন্টস ছাড়া অ্যাকাউন্টস হবে। ওকে, এখন তো আমরা ফর্মুলাটাকে জাস্ট কপি করে দিলেই হয়ে যাচ্ছে। নেগেটিভ ব্যালেন্স হয়ে গেছে।
আছে। এইবার কিছু ডেটা এখানে বসানোর চেষ্টা করি। আমরা তো এখানে এখন আনি নাই, নোটস থেকে আনবো। লং কারেন্ট হচ্ছে দেখছি বহুত কিছু ফার্নিচার এন্ড পিকচার। নোট থেকে আমরা কিভাবে আনছিলাম? নোট 6 হবে এটা, 06 ভিলুকআপ দিয়ে তো আমি এইটা নোটস এরও যদি একটা নোটস নাম লিখে দেন এরকম, এই দুইটা কলাম নিয়েও একটা নাম লিখতে পারেন, অথবা এরকম নোটস অলরেডি লেখা আছে নাম, এই শিটের নাম লেখা আছে, তাহলে আমি অ্যাক্সেস করবো এ আর বি কলাম। দেখেন অন্য একটা জায়গা থেকে ওইটা অ্যাক্সেস করার সিস্টেম হচ্ছে ইউজ করবো লুকআপ। এটা হচ্ছে লুকআপ ভ্যালু। আর লুকআপ ভ্যালু যে টেবিলটা সেটা হচ্ছে নোটস এক্সক্লামেটরি সাইন এ কোলন বি। তাহলে এই কলাম এবং বি কলাম ধরে ফেলবে। এবার আমি ডেটা নিব বি কলামে, মানে 2 নম্বর কলামে, আর এখানে 0 থাকবে। আসলো ডেটা এই দুইটা অন কারেন্টের সেটে, তাহলে আমি তো ঠিক আছে, আমার ফর্মুলাতে আছে, ওইভাবে কাজ করে ফেলবো। আর এটাকে আপনি বক্স করে দেন সুন্দরদের স্বার্থে। একইভাবে হয়েই তো গেল, তাই না? কন্ট্রোল সি, কন্ট্রোল কারেন্ট সাপ্লাই। সরি, কারেন্ট এসে তো হবে না, হবে তো এই নিচের গুলো। মানে এইটুকু বুঝলে আর নিচের টুকু বোঝার কোনো বিষয় না। এরপর আমি দেখি কি করা যায়। এটা নোট না এবার, কেমনে হলো? ফার্নিচার 6 কম্পিউটারে গেল, 6 7 8 9, ওই লাইবিলিটি গুলো আমি নাই না। আচ্ছা, তাহলে লাইবিলিটি গুলো এবার আমি, লাইবিলিটি গুলো কারেন্ট, নন কারেন্ট লাইবিলিটি আমাদের নাই। ঠিক আছে, এটা ফাঁকা থাক, সমস্যা নেই, পড়ে থাকুক। নাই বলে আপাতত বাদ দিচ্ছি না। কারেন্ট লাইবিলিটির মধ্যে এই আন রেভিনিউ, চার্ট অফ অ্যাকাউন্টস থেকে আন রেভিনিউ কয়টা আছে দেখি। একটাই থাকার কথা, যে রেড বুক, আন রেড বুক ট্রেনিং। আর এইটা এখান থেকে কপি করে টাকা বসায় টপ 10 11 আন রেভিনিউ। অ্যাকাউন্টস পেয়েবলে কারা কারা আছে? 2 জন আছে মনে হয়। অ্যাকাউন্টস পেয়েবল রায়ান আর ইরফান। See? আচ্ছা, এখন কথা হচ্ছে যে নেগেটিভ গুলো
ট্রায়াল ব্যালেন্স এক প্রকার আছে, কিন্তু এইখানে আনতে হলে অবশ্যই আমাকে নেগেটিভ গুলোকে একটু ইয়ে করে নিতে হবে, মাইনাস চিহ্ন দিয়ে নিলে ভালো হয়। তাহলে ইউজার কনফিউজ হবে না, ইউজার নেগেটিভ দেখে কনফিউজ হতে পারে। এখানে এগুলো মাইনাস দিয়ে, ইকুয়াল বাদ দিয়ে মাইনাস দিয়ে শুরু করলেও হয়, ঠিক আছে, তো কাজ করবে। সাম অ্যাকাউন্টস পেয়েবল, এটাই বোল্ড, নোটটা বোল্ড না করে এটাকে বোল্ড করাটা ভালো। আর কিছু আছে কি? অ্যাকাউন্টস পেয়েবল আর হচ্ছে ওনার সিকিউরিটিতে ক্যাপিটালটা। ক্যাপিটাল। এখানে আরেকটা লাইন আসবে, রিটেন লার্নিং, এইটাই ম্যানুয়ালি বসাইতে হবে আপনাকে, আর কিছু ম্যানুয়ালি বসাইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এটা থেকে আমাদের প্রফিট, নেট প্রফিট হচ্ছে কত টাকা? ঠিক আছে, এখন আমরা বাকি এই ফিগার গুলো নিয়ে যাই, অ্যাকাউন্টস পেয়েবল, এভরিথিং ক্যাপিটাল, সবগুলোই চলে যাবে। কারেন্ট লাইবিলিটি, সব দিয়ে এগুলো যোগ করে নেই, এই জন্য ফিগার চাই না। এবার ওই রিটেন আর্নিংটা ওখানে নোটস না দিয়ে বরং এখানে দেওয়াটা বেটার আর কি। ঠিক আছে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা মানুষ দেখতে চায় যে ক্যাপিটাল কত ছিল, রিটেন আর্নিং। সেক্ষেত্রে আমি নোটসটাকে একটু মডিফাই করে আসি, এইটা দিব না, তাহলে ওইটাই থাকলো, জেনুইন ক্যাপিটাল যেটা সেটা থাকলো। আর এখানে এসে রিটেন আর্নিংটা যেহেতু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেরই ব্যালেন্স, এটা দিয়ে দিলাম। আর এখানে প্রেজেন্টেশনটা এখানে করে দিলাম, ওখানে না করে। বক্স গুলো করে দিই, আসছে, মিলছে টোটাল, মিলে যাওয়াটা একটা মানে গৌরবের বিষয় যে করলাম ফার্স্ট টাইম মিলে গেল। এটা ছোটটা মিললে যে বড়টা মিলবে না তা না, ছোট বড় এগুলো সমানে, বিকজ ইউ আর ডুইং ইউর ওয়ার্কস লজিক্যালি। এখানে মুখস্থ, হাতে টেকনিক, হাতের কাজ, ওরকম কিছু না, কিন্তু সম্পূর্ণটাই ব্রেইনের কাজ, মানে স্মার্ট মাইন্ড। রিটেন আর্নিং মাইনাস না, রিটেন প্লাস করছে, কিন্তু রিটেন আর্নিংটা নিজেই মাইনাস, লস তো। ঠিক আছে, আমি প্লাসই করছি, কিন্তু ও নিজেই যেহেতু নেগেটিভ ফিগার, সেই জন্য মাইনাস হয়ে গেছে। ওটা প্রফিট হলে অর্ধ যোগ হয়ে যাবে, মিলে যাবে।
ঠিক আছে, আর এই নোটস গুলো আমরা বসায় দিতে পারি অ্যাকর্ডিংলি। সুন্দর হয়ে গেল। তাহলে এইভাবে এটা দেখে দেখে যদি সামওয়ান সেই ক্লাস 9 এর একটা ছেলেও হয়, ঠিক এই ডাটাটা নিয়ে হাতে প্র্যাকটিস করো, অ্যাকাউন্টস করা হয়ে যাবে তার। মানে একদম জিরো থেকে এখন হ্যাঁ, জিরো থেকে তো করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নতুন নতুন আরো ভিডিওর জন্য সাবস্ক্রাইব দিয়ে রাখেন, আর আপকামিং ট্রেনিং এর জন্য কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এমন একটি ট্রেনিং এখান থেকে শিখতে পারবেন, এবং যারা ফ্রেশার আছেন, সদ্য ইউনিভার্সিটি থেকে বের হয়েছেন গ্রাজুয়েশন করে, বিশেষ করে অ্যাকাউন্টিংয়ে, তারা চাকরির নিশ্চয়তা সহ ট্রেনিং করতে পারবেন। আমাদের সেই ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।